আমরা যখন একটা গ্লাস নিলাম, একটা জার নিলাম, এই গ্লাসের মধ্যে আমরা কোকা কোলা ঢাললাম, আরসি কোলা লিকুইড বা আমরা যেটাই খাই না কেন, ঠিক আছে, এটা ঢাললে দেখো এই গ্লাসের ধারণ ক্ষমতা কতটুকু, এই জায়গা থেকে এই পর্যন্ত, তাই না? এই পুরোটা হচ্ছে আমার ধারণ ক্ষমতা। এই ধারণ ক্ষমতাকে বলবো আমরা রেটেড পাওয়ার, আর এ টিইডি, অথবা তোমার অ্যাপারেন্ট পাওয়ার, অথবা বলবো তোমার আপাত পাওয়ার। মনে রাখো ভালো মতো, ঠিক আছে? আপাত পাওয়ার কোনটা? অর্থাৎ যেটা ধারণ ক্ষমতা সর্বোচ্চ এই তো পরিমাণ ধারণ করতে পারে, ঠিক আছে? এবার আমরা লিকুইড ঢাললাম, এই গ্লাসের মধ্যে লিকুইড ঢাললে এরকম একটা লেভেল পর্যন্ত আমার এই লিকুইডটা কাজ করে। আর যে বাকি যে এই জায়গাটুকু, অর্থাৎ লিকুইড ঢাললে কি হয়, এই পর্যন্ত ভরলে এবার গ্লাস ওভারফ্লো হয়ে যায় না, ভরে যায়, তাই না? আর এই জায়গাটুকুতে কি হয়, এই জায়গাটুকুতে বুদবুদ সৃষ্টি হয় না? ভালো মতো বুঝো, না বুঝে বলো না। বুদবুদ হয় কি না? আমরা আরসি কোলা ঢাললাম, আরসি কোলা ঢাললে এখানে বুদবুদ আসে না? আর লিকুইড থাকে মূলত এই লেভেল পর্যন্ত, এইরকম একটা লেভেলে থাকে। তো আমি অ্যাকচুয়ালি খাইতে পারি কতটুকু, এই জায়গাটুকু, এইটুকু আমি ইউজ করতে পারি। আর এই যে এই জায়গাটুকু একটু পর আমরা সময়ের সাথে সাথে ভেনিশ হয়ে যায় না? এই জায়গাটাকে বলবো আমরা কাল্পনিক। এগুলো আসলে কল্পনার মতো, এগুলো কিন্তু অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব ছিল কিন্তু আবার নাই, তাই না? এই জন্য এটা কল্পনার মতো মনে করবো, এটা বলবো আমরা কাল্পনিক, কাল্পনিক, অথবা বলবো রিয়েক্টিভ, অথবা বলবো কার্যকরী। আর এই যতটুকু আমরা ব্যবহার করতে পারি এই জায়গাটুকুকে বলবো আমরা অ্যাক্টিভ, টিআইভিই, অ্যাক্টিভ। আর অথবা বলবো প্রকৃত, অথবা বলবো গৃহীত, গৃহীত। মনে থাকবে? এই যে কোনো একটা দিয়ে আসবে আমার, হয় ম্যাক্সিমামটা আসে গৃহীত পাওয়ার কত। তো গৃহীত পাওয়ার মানে কি? গৃহীত পাওয়ার মানে যতটুকু তুমি ব্যবহার করতে পারতেছো, ঠিক আছে? পাওয়ারের তিনটে স্টেজ আছে। এখানে যে আমরা এই গ্লাসটা দিয়ে যেটা বুঝাইছি যে এই গ্লাসের মধ্যে কি পরিমাণ তোমার ধরবে, কি পরিমাণ তুমি ব্যবহার করতে পারবা, এবং কি পরিমাণ তোমার অপচয় হয়, অপচয়টা কল্পনার মতো তোমার কাছে। আর আমাদের যে পাওয়ার আছে, পাওয়ার তিন রকমের হয়। দেখো আমরা এই যে সার্কিটের সংযুক্ত রেজিস্টর ছিল একটা লোড, আর ইন্ডাক্টর ছিল একটা লোড, ক্যাপাসিটর ছিল একটা লোড, ঠিক আছে? এই রেজিস্টরের জন্য যে লোডটা হয় সেটা হচ্ছে প্রকৃত মান, রেজিস্টিভ যে পাওয়ারটা সেটা বলে প্রকৃত পাওয়ার, কারণ এইটা কোনো কৌণিক মান ছিল না, ঠিক আছে? আর এই যে দুটো, এই দুটো কি মান? কাল্পনিক মান, দুটো মিলে কাল্পনিক মান। কাল্পনিক এই দুটো তো আমার সরাসরি ছিল না, এই দুটোকে কনভার্ট করে নিয়ে আসতেছে, অর্থাৎ এই দুটো অন্যের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এই দুটোকে কনভার্ট করে নিয়ে আসতেছে, এই জন্য এই দুটো হচ্ছে কাল্পনিক মান। এই কাল্পনিক মানটাকে এই দুটো পাওয়ারের জন্য যে মানে এই দুটো মানের জন্য যে লসটা হয় সেইটাকে বলা হয় তোমার এই কাল্পনিক লস, কাল্পনিক পাওয়ার। কাল্পনিক পাওয়ারটা বলি তো লস পাওয়ার, ঠিক আছে? আর এদের সমতুল্য যে বাধা আছে, সমতুল্য বাধা কি? জেট না? এই জেটের জন্য যে মোট পাওয়ারটা আসে সেটা হচ্ছে তোমার রেটেড পাওয়ার। সমতুল্য বাধার জন্য যে পাওয়ারটা হয় সেটা হচ্ছে তোমার রেটেড পাওয়ার। মনে থাকবে? বুঝতে পারছো কি? তিনটা পাওয়ার কি কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, তিনটা পাওয়ার মনে রাখতে হবে। এটার আবার ইয়ে আছে তোমার, এটার একক কি? এটার একক হচ্ছে তোমার ভোল্ট অ্যাম্পিয়ার, মূল একক হচ্ছে তোমার ভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইটাকে তোমার অঙ্ক করার সময় করব ভিআই দিয়ে, ভিআই দিয়ে করব। আর এই প্রকৃত পাওয়ারের একক হচ্ছে তোমার ওয়াট, শুধুমাত্র ওয়াট। আমরা ওয়াট করছি না? আমরা পাওয়ারের একক, মূল একক জানি আমরা ওয়াট। এখন থেকে জানবো পাওয়ার তিনটা, এসি সিস্টেম আসলে পাওয়ার থেকে তিনটা, ওয়াট। আর এটাকে গাণিতিক ভাবে হচ্ছে তোমার ভিআই কস থিটা। আর এটার একক হচ্ছে তোমার ভার, ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স। আর এটাকে তোমার গাণিতিক সমীকরণ হচ্ছে ভিআই সাইন থিটা। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এখন এটাকে যদি আমরা একটা পাওয়ার ত্রিভুজ অঙ্কন করি, পাওয়ার ত্রিভুজটা ক্লাসে দেখাইছিলাম। পাওয়ার ত্রিভুজ অঙ্কন করলে প্রথমত সব জায়গায় পি সমান সমান ভিআই নিবা, পি সমান সমান ভিআই। আচ্ছা, এখানে এই পাওয়ারটাকে, প্রত্যেকটা পাওয়ারকে প্রকাশ করার জন্য একটা একটা নাম দেওয়া হয়। এইটা হচ্ছে মূল পাওয়ার, এই পাওয়ারটাই আমরা সবসময় ব্যবহার করি। আমরা এই যে গ্লাসে এই অংশটুকু সবসময় খাই না, অর্থাৎ এই অংশটুকুই আমরা সবসময় ব্যবহার করি। ঠিক একইভাবে এই পাওয়ারের ক্ষেত্রে
যে পাওয়ারটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার ভিআই কস থিটা পাওয়ার। এইটার সাথে এইটা মিলে যায় না, ভিআই কস থিটা পাওয়ারটাই আমরা সবসময় ব্যবহার করি। তোমরা এই লাইট ফ্যান যা কিছু দেখবা সবগুলো দেখবা তোমার এই ওয়াটে লেখা আছে, কোন জায়গায় তুমি ভোল্ট অ্যাম্পিয়ার লেখা দেখছো? খুব কম জায়গায় দেখবা, ঠিক আছে? তো আমাদের ওয়াট পাওয়ারটাই মূলত ব্যবহার করি আমরা। তো এই ওয়াট পাওয়ারটাকে প্রকাশ করার জন্য পি ব্যবহার করা হয়, অর্থাৎ পি বলতে ওয়াট পাওয়ারটাকে বা যে পাওয়ারটাকে আমরা ব্যবহার করি সেই পাওয়ারটাকে বোঝায়। এই কাল্পনিক যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে প্রকাশ করার জন্য কিউ ব্যবহার করা হয়। এটা জাস্ট একটা চলক, প্রকাশ করার জন্য আমরা একটা সিম্বল ব্যবহার করি পি কিউ। এটাকে প্রকাশ করার জন্য এস ব্যবহার করা হয়, পি কিউ এস, ঠিক আছে? এই আর কিছু না। এমনিতে এগুলো নিয়ে তুমি যদি সবগুলো পি দিয়েও প্রকাশ করো তাতেও ভুল হবে না। এটা জাস্ট একটা সিম্বল যে এই পাওয়ারটাকে প্রকাশ করার জন্য আমি পি ব্যবহার করব, কিউ ব্যবহার করব এটার জন্য, আর এটার জন্য এস ব্যবহার করব। যাই হোক, পি সমান সমান ভিআই, প্রত্যেকটার পাওয়ার সমান সমান ভিআই লিখি আমরা, সমান সমান ভিআই, এস সমান সমান ভিআই। এই পি কিউ এস মূলত তিনটাই পাওয়ার, কিন্তু এটা ভুলে যাবে না। আমাদের পি বলতে একটা জিনিস, কিউ বলতে আরেকটা জিনিস, এরকম কিছু না, তিনটাই পাওয়ার। আর তিনটা পাওয়ার কি যদি তুমি পি দিয়ে প্রকাশ করো তাতে তোমার ভুল হবে না। এখন তোমার এই ভূমি বরাবর থাকে, তোমার ত্রিভুজের ভূমিতে থাকে সবসময় cos থিটা, লম্ব বরাবর থাকে সবসময় sin থিটা। আর এই শুধু ত্রিভুজ থেকে এখানে আছে তোমার cos আর এখানে আছে তোমার sin। এখন অতিভুজের মান যদি বের করি তাহলে আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করব না? তো লম্ব স্কয়ার মানে হচ্ছে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত হবে? সমান সমান হবে তোমার অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, আমার তো শুধু অতিভুজের মান দরকার। তাহলে অতিভুজ সমান সমান স্কয়ার যদি পাশে নিয়ে রুট ওভার হয়ে যায়, আর এখানে তোমার এই পাশে কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল না? স্কয়ার রুটে কাটা যাবে। হ্যাঁ, আমি তোমার দেখাই। তোমার মনে করি এখানে অতিভুজ, অতিভুজের নাম দিলাম এসি। এসি সমান সমান এসি স্কয়ার সমান সমান, বা এটাকে সরাসরি উপাশে নিয়ে যাই, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? তো এখন এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত? 1 সমান সমান 1 রুট 1 সমান সমান 1। অর্থাৎ এখানে আমার 1 লেখাও যে কথা, না লেখাও সে কথা, বুঝছো? এইজন্য আমার এই পাওয়ারটার সাথে কোনো কৌণিক মান আসে না, বুঝছো? আর কোনো কৌণিক মান, এই যে কৌণিক মানগুলো কি করে বলতো? এই যে থিটা, থিটা বলতে কি কৌণিক মান কি বোঝায় না? কৌণিক মানগুলো আমার সবসময় লস ঘটায়, কৌণিক মানের জন্য আমার সবসময় লস হয়ে থাকে, মনে থাকবে? এই কৌণিক মান বা কৌণিক মানকে বলা হয় ফেজ কোণ। ফেজ কোণ বলতে কি বোঝায় বলতো? ফেজ কোণ হলো ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, শুধু দূরত্ব না, কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্ব কি করে আমাদের? কি করে আমাদের? কি লস করে? পাওয়ার লস করে। কৌণিক দূরত্বগুলো আমাদেরকে পাওয়ার লস করে। দেখো এই যে রেজিস্ট্যান্সের পাওয়ারে, রেজিস্ট্যান্সে তোমার কৌণিক দূরত্ব ছিল না, এখানেও কোনো কৌণিক দূরত্ব নাই এইটার মধ্যে। তো এইখানে তুমি সর্বোচ্চ পাওয়ার পাবা, কিন্তু এইখানে বা এইখানে কখনোই তুমি সর্বোচ্চ পাওয়ার পাবা না, ঠিক আছে? এই কৌণিক দূরত্বের জন্য মানটা তোমার লসটা তোমার বেশি হয়ে যাবে, পাওয়ারের মানটা কমে যাবে, বুঝছো? তো এই জন্য আমাদের সবসময় কাজ হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বটাকে যতটা সম্ভব কমানো যায়। হ্যাঁ, যেমন তোমার আমরা তিনটা জিনিস পড়ছিলাম না, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বটা তিনটা অবস্থায় থাকতে পারে। কি কি বলছিলাম আমরা? একবার সামনে থাকতে পারে, পিছনে থাকতে পারে, হ্যাঁ, ল্যাগিং লিডিং আর ইউনিটি। ল্যাগিং লিডিং আর ইউনিটি এটা মুছে দিলাম নাকি? ল্যাগিং লিডিং ইউনিটি এটা ভুলে গেছো? না স্যার, এই জিনিসটা ভুলে হবে না। ল্যাগিং লিডিং আর ইউনিটি, এখন এই যে ল্যাগিং হয় কখন? কে পিছনে থাকলে, এইটা হচ্ছে মূল বিষয়। কে পিছনে থাকলে? কারেন্ট পিছনে থাকলে। কার থেকে? ভোল্টেজ থেকে। যদি কারেন্ট পিছনে থাকে তাহলে হবে ল্যাগিং, ভোল্টেজ থেকে কারেন্ট সামনে থাকলে লিডিং, আর যদি একই অবস্থায় থাকে তাহলে ইউনিটি হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লাসে কিন্তু এগুলো দেখানো হয়নি। এবার আমরা একটা অঙ্ক করি, অঙ্কটার মধ্যে নতুন কিছু নিয়ে আসবে আশা করি। আর এর মান মনে করো 20 ওহম দিলাম, এটার মান দিলাম তোমার 100 হেনরি দিলাম, মিলি হেনরি দিলাম, আর এটার মান দিলাম তোমার 50 মাইক্রো ফ্যারাড। এখানে দিলাম 230 ভোল্ট, 50 সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড কি বলতো? সাইকেল পার সেকেন্ড কি? এক বৃত্ত প্রতি সেকেন্ডে। এক বৃত্ত প্রতি সেকেন্ডে না, এটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি
সাইকেল পার সেকেন্ড বা হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর 50 230 হচ্ছে ভোল্ট। এই মানগুলো তো ঠিকই আছে। এখন তোমার এই এখানে দেখো এইটা হচ্ছে আর এর মান, এইটা হচ্ছে তোমার এল এর মান, এটা হচ্ছে তোমার সি এর মান। তোমার এখানে বের করতে হবে অনেকগুলো মান বের করবো আমরা। এই অঙ্ক একটা অঙ্কের মধ্যে যত মান আছে সবগুলো বের করবো। তোমার যে পরীক্ষায় যে অঙ্কটা আসবে এই ধরনের একটা অঙ্ক আসবে, এর বাইরে অন্য কোনো অঙ্ক আসবে না, ঠিক আছে? এই একটা অঙ্ক পারলে মানে এই টোটাল এই সার্কিট 1 বইয়ের মধ্যে যদি কোনো সহজ কোনো বিষয় থেকে থাকে সেটা হচ্ছে তোমার এই অঙ্কটা, এই নবম দশম অধ্যায়ের অঙ্ক। এটা শুধু যদি একটু ক্যালকুলেটরটা ভালো টিপতে পারো তাহলে তুমি এই অঙ্কে 8 মার্ক ছাক্কা পেয়ে যাবে, বুঝছো? তো এখানে এই অঙ্কটা সমাধান করার জন্য সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই এলটাকে এক্সেল বানাইতে হবে। এলটা কেন এক্সেল বানাচ্ছি আমরা এটা মনে আছে? হ্যাঁ, এলটাকে এক্সেল বানানোর একটা সূত্র আছে, x l সমান সমান 2 পাই, সবাই বলো 2 পাই f, 2 পাই ইনটু f এর মান কত? 50 ইনটু l এর মান 100। দেখো এখানে l এর একক আছে শুধু হেনরি, খুব ভালো করে খেয়াল করো। l এর একক আছে শুধু হেনরি, এখানে আছে তোমার মিলি হেনরি আছে, এই মিলিটা এখানে বেশি আছে, তো মিলির মান আমার রাখা যাবে না, মিলির মানটা বসাই দিব, রিপ্লেস করে দিব, ঠিক আছে? মিলির মান কত? 10 ইনভার্স 3। এখন এই এলটাকে যখন এক্সেল করছি তখন হয়ে গেল কি, এটা ওহমে চলে গেল। এত সময় ওহমে ছিল না, ওই ওহমে নেয়ার জন্যই এটা কাল্পনিক মানে চলে গেছে, বুঝছো? এটাকে ক্যালকুলেশন করে কত আসে? আর xc সমান সমান xc কত হবে? 1 বাই 2 পাই xc সমান সমান 1 বাই 2 পাই ইনটু 50 ইনটু ক্যাপাসিটরের মান হচ্ছে 50 আর মাইক্রো মান, এখানে ক্যাপাসিটরের শুধু একক হচ্ছে ফ্যারাড, এখানে আছে মাইক্রোটা এক্সট্রা আছে, এজন্য মাইক্রোর মানটাকে রিপ্লেস করে দিবা। মাইক্রোর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -6। আর এইখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে তোমার কত সুবিধা হবে, বুঝছো? ব্র্যাকেট দিলে তাহলে ভুল হবে না। তো প্রত্যেকটা মান বলো। এখন এইটা যে মান পাবা এটা হচ্ছে তোমার ওহমে পাবা, এখন আসবে আমার ওহমে, এত সময় ওহমে ছিল না। এইটার মান হচ্ছে কত? 31 কত আসছে? 42 লেখা যায়, এত ওহম। আর পরেরটা তোমার এই অঙ্কটা শুরু করার প্রথম কাজ হচ্ছে এলটাকে, এখানে এলটা যে এল আছে এই যে কয়েলটা এল অবস্থায় আছে এটা কিভাবে বুঝবা? এককটা দেখে বুঝবা। কোন কোন অঙ্ক কিন্তু এখানে ওহম দেয়া থাকে সরাসরি, যদি সরাসরি ওহম দেয়া থাকে তাহলে তোমার কিন্তু এই কাজটা করতে হচ্ছে না, অর্থাৎ সরাসরি তোমার এই মানটা দিয়ে আছে, তাহলে তুমি সরাসরি তোমার এই যে এই সূত্রে চলে যাবা, z সমান সমান যেটা সূত্র কি বলো তো? r প্লাস xl মাইনাস xc, আর কিছু নাই, i বা j আছে, যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ, আইটা ইউজ করলাম, সমস্যা নেই। যদি তোমার এই এখানে ওহম দেয়া থাকে, ওহম দেয়া থাকলে সরাসরি xl এর মান ইউজ করবা। কেন? কারণ হইছে এই xl এর মানটা এখানে দেয়া আছে, এখন আছে তোমার l এর মান, এই lটাকে আমরা কনভার্ট করে ওহমে নিয়ে আসছি, আর যদি ওহমে দেয়া থাকে তার মানে এই কাজটা আমরা অলরেডি করা আছে, কনভার্ট করে লাগতো না, তাহলে আমি সরাসরি ওই মানটাই এখানে বসাই দিতাম, বুঝছো? মাঝে মধ্যে কিন্তু এরকম অঙ্ক থাকে যে এখানে এটা ওহম দিয়ে দেয়, একটা ওহম দিয়ে দেয় আর একটা তোমার স্বাভাবিকভাবে যে ফ্যারাড বা এরকম দিয়ে দিতে পারে। আচ্ছা, নিচেটা কত আসছে? 63.666 67 লেখা যায়, 661828। আচ্ছা 662 লিখলাম, এত ওহম। আচ্ছা, এখন এই বলতে ক্যাপাসিটরের মানটা কি ধরনের? এটা পজিটিভ না নেগেটিভ মান? নেগেটিভ মান। আর এক্সেল পজিটিভ মান। এই যখনই দেখবা এক্সেল বা এই কয়েল সবসময় পজিটিভ মান আর এই ক্যাপাসিটর সবসময় নেগেটিভ মান। কিভাবে বুঝছি? আমরা এখানে 1 দিয়ে ভাগ করছি আর এখানে 1 দিয়ে গুণ করছি, এই বিষয়গুলো মনে রাখবা। এবারে আমরা এখানে সূত্র, মেইন সূত্রের মানটা বসাই দিই। 20 প্লাস is about 31.42 মাইনাস 63.66 এত আই। ক্যালকুলেটর একদম হুবহু এইভাবে তুলে দিবা। আচ্ছা, এখানে দেখো এই দুটার মধ্যে বড় কি? এই মানটা না, তাহলে এইটা ক্যাপাসিট্যান্সের মান, তাহলে এই লোডটাকে বলা হয় ক্যাপাসিটিভ লোড, অর্থাৎ এই দুটো লোডের মানের যে বড় হবে তার উপর ডিপেন্ড করে লোড বিবেচনা করা হয়। রেজিস্ট্যান্স সবসময় কমন থাকে, কিন্তু এই কাল্পনিক মানের মধ্যে যে বড় হবে তাকে ডিপেন্ড করে লোড নির্বাচন করা হয়, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে বড় কে? এইটা না,
অর্থাৎ ক্যাপাসিট্যান্সের মান বড় চলে আসছে, তার মানে এই দুটো বিয়োগ করলেও তোমার এখানে এইটার মান বড় থাকবে না। এই জন্য এই লোডটাকে বলবো এটা একটা ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে। এই লোডটা কোন ধরনের কোন লোডে চলতেছে? ক্যাপাসিটিভ লোডে। এটা একটু খেয়াল রাখো, একটু পরে এটা নিয়ে আবার নতুন প্রশ্ন আসবে, ঠিক আছে। এখন এখানে কত আসছে এটা করছো না? ক্যালকুলেটর বলতে পারো আরো নাই? নষ্ট হয়ে গেছে দেখলা? 37.9396 লেখা যায়। এবার কোণ কোণ আসছে তো -58 পয়েন্ট। আচ্ছা একজনে বলো 186 1 একবার 2 লিখে দিই। কথা কিন্তু বেশি হচ্ছে। আমি যেটা বলতে বলবো সেটা তুমি বলবা। এটা কিসের একক? মানে এটার একক কি হবে? এটা ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? এসি সার্কিটের মোট বাধা। ইম্পিডেন্স মানে হচ্ছে তোমার এসি সার্কিটের মোট বাধা। এটা হচ্ছে ইম্পিডেন্স, DENC। ইম্পিডেন্স কে প্রকাশ করা কি দিয়ে? জেড দ্বারা। জেড সমান সমান সূত্রটা বসাই যে মানটা পাইছো তুমি, এটা হচ্ছে তোমার মোট বাধার পরিমাণ। এই মোট বাধার পরিমাণের একক হচ্ছে তোমার সবসময় ওহম। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোনো বাধা, সকল বাধার একক কি? ওহম। যারা কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করে তাদের সকলেরই একক হচ্ছে তোমার ওহম। এটা মনে রাখতে হবে, এটা একটা অ্যানসার। এখানে তুমি এই পর্যন্ত করতে পারলে 4 মার্ক পেয়ে গেছো। এবারে কারেন্টের মান বের করবে। বলো, প্রশ্ন আছে কারো? কথা বলবে লেখো বলো, সব প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। অপ্রয়োজনীয় কথাগুলো আমি বলতে না করছি। ক্লাস রিলেটেড অবশ্যই কথা বলবা। আই সমান সমান যদি কেউ না বুঝো অবশ্যই প্রশ্ন করবা। মানে এই টপিক বেস প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু অপ্রয়োজনীয় তোমাদের কথাগুলো বলবা না। আচ্ছা, আই সমান সমান মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। এখানে ইম্পিডেন্স দিব না রেজিস্ট্যান্স দিব? এটা আছে কেউ প্রশ্ন করতে দেখবেন। যেখানে রেজিস্ট্যান্স দিব, এখানে ইম্পিডেন্স দিব না রেজিস্ট্যান্স দিব? এটা কি কোনো সমস্যা আছে? কেন এখানে ইম্পিডেন্স দিচ্ছি? এখানে আমরা এখানে মোট কারেন্ট বের করতেছি। মোট কারেন্ট আছে কোথায়? সোর্সে আছে না? তো সোর্সে কি পরিমাণ বাধা দিচ্ছে সেটা নিব না আমরা। সোর্সে ভোল্টেজ দিতেছে 230 ভোল্ট, আর কি পরিমাণ বাধা আছে তাহলে সেটা নির্ণয় করব না? সেটা তো নির্ণয় করে নিলাম। এই যে ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সটা কি? এই সোর্সের মোট বাধা। তাহলে সোর্সের ভোল্টেজ ভাগ সোর্সের বাধা, তাহলেই আমি সোর্সের কারেন্ট পাবো। এই জন্য আমরা নিব V/Z সমান সমান আসবে 230 ভাগ 37.94 কোণ -58.2। বুঝতেছি তো? হ্যাঁ, এখন কি করবা তুমি? শুধু এইটা ভাগ এইটা করবা, আর কোণের মানটা তুলবা না। শুধু 230 ভাগ 37.94 এই দুটো মানকে ভাগ করে দাও। এটা কত আসে? 6.06 এত। এরপর কোণের মান যখন লিখবা তখন কি করবা? এইখানে কৌণিক মানটা যে মান আছে ফুল সেই মানটা লিখবা, কিন্তু সাইন যে অবস্থায় থাকবে ঠিক তার বিপরীত সাইনটা লিখে দিবা। আর কোনো কাজ নাই। এখানে সাইন আছে মাইনাস, তার মানে এখানে লিখবা প্লাস। প্লাস দেওয়ার দরকার নাই। যদি তোমার এখানে প্লাস থাকতো এখানে মাইনাস চলে আসতো, ঠিক আছে। এখন আমরা একটা কথা বলছিলাম যে ল্যাগিং, লিডিং আর ইউনিটি, সেটা হিসাব করার সময় এখন আমাদের এসে গেছে। এইটা এখন হিসাব করে দেখতে হবে। এই তোমার এই যে কারেন্টটা ল্যাগিং আছে না লিডিং আছে, এটা যখন আমি বের করবো, এটা এখন কি অবস্থা আছে বলো তো? প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে লিডিং। সবসময় কারেন্ট প্লাস আছে না মাইনাস আছে এটা হিসাব করবা। কখনো ইম্পিডেন্স বা তোমার অন্য কি মান আছে সেটা দেখবা না, ঠিক আছে। কারেন্ট প্লাস আছে না মাইনাস আছে এইটাকে ডিপেন্ড করে পাওয়ার ফ্যাক্টর হবে। কার থেকে? ভোল্টেজ থেকে, ঠিক আছে। তাহলে এখানে ফেজ কোণ কত লিখবা? ফেজ কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। ফেজ কোণ কত হবে? কত হবে বলো তো? 0 মাইনাস 58.2 সমান সমান -58.2। তোমরা এটাকে মাইনাস বা প্লাস যে কোনো এক ফর্মে লিখলেই হবে। শুধুমাত্র তোমার প্লাস ফর্মে মানে 58.2 এই কথাটা লিখতে পারলেই হবে যদি ফেজ কোণ আসে, বুঝছো? কারণ এটা মাইনাস হলে মানে কি? এটা কিন্তু আমরা ভেক্টরিক্যাল দেখি। তোমার ভোল্টেজ সবসময় থাকে তোমার এই অক্সিসে থাকে না? ভোল্টেজ এই অবস্থায় আছে 230 ভোল্ট। মনে করি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার 230। কারেন্ট আছে কোথায়? কারেন্ট আছে এর থেকে কত ডিগ্রি সামনে আছে? এটা সামনে আছে না? প্লাস মানে আছে সামনে। কত ডিগ্রি সেটা?
58.2 মনে করি 58.2 হচ্ছে তোমার এই বরাবর এবং এই 6.06 এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, অর্থাৎ ভোল্টেজ যদি এত বড় হয় তাহলে কারেন্ট হবে তার তুলনায় 6.06 হবে খুবই ছোট। তার মানে তোমার এখান থেকে এই ভোল্টেজের তুলনায় খুব ছোট হবে 6.06, আর এই যে কৌণিক দূরত্ব সেটা হচ্ছে তোমার 58.2। এইটা হচ্ছে তোমার কিসের ভেক্টর ডায়াগ্রাম, এই যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে ভেক্টর বা ফেজর যে ডায়াগ্রাম সেটা হচ্ছে এটা, যে তোমার গ্রাফে অঙ্কন করে দেখাও, এটা হচ্ছে গ্রাফ ভিক্টোরিক্যাল তোমার যে ফেজর ডায়াগ্রামটা আসে সেটা। এখন প্রশ্ন হলো যে এই ভোল্টেজ থেকে যদি কারেন্টটা বিপরীত দিকে থাকে অর্থাৎ পজিটিভ দিকে থাকে তাহলেই তুমি এখানে লিডিং ধরতে পারো, মনে থাকবে এটা? জি স্যার। ওকে, এবারে তোমার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে তোমার এই যে cos থিটা, এই থিটাটাকে শুধু cos দিয়ে গুণ করে দিলেই আমি পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। অতএব PF সমান সমান cos, এখানে থিটার মান, থিটা দেখো থিটা একই আসছে প্রত্যেকটাই, শুধুমাত্র প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে, তাই না? তো এখানে তোমার থিটার মান যাই আসুক না কেন। আচ্ছা এখানে আরো একটা জিনিস বলি, এখানে ভোল্টেজের মান হচ্ছে আমার 0, কোনো মান দেয়া নাই এই জন্য আমি 0 ধরে নিছি। যদি কোনো মান দেয়া না থাকে তাহলে আমি 0 ধরে নেব, কিন্তু যদি আমার মান দেয়া থাকতো এখানে কোনো অঙ্কে, যদি 10 দেয়া থাকতো তাহলে এই মানটা আমার চেঞ্জ হইতো না, তখন ফেজ কোণটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছি? তো কোনো কোনো অঙ্কে যদি আমার এখানে মান দেয়া থাকে তাহলে কিন্তু এই সূত্রের মাধ্যমে আমার সেটা হিসাব করতে হবে, বুঝছি তো? যদি আমার মান দেয়া থাকে এখানে 0 না থেকে যদি 10 হইতো তাহলে দেখো এখানে তোমার মানটা চেঞ্জ হইতে যেত না, 48 হয়ে যেত, তখন কোণের মান হতো 48। তো এটাকে আমরা সবসময় এইভাবে সূত্রের মাধ্যমে হিসাব করব, ঠিক আছে? এবারে তোমার পাওয়ার ফ্যাক্টর সমান cos থিটা, থিটার জায়গায় লেখো তোমার -58.2, এখানে মাইনাসের জায়গায় প্লাস লিখলে কোনো সমস্যা হবে না, একই মান আসবে। কত সেটা? cos 58.2 দাও, cos 58.2 স্যার 0.526। 0.526। আচ্ছা, তোমাদের কারো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। এখন এই পাওয়ার ফ্যাক্টরের এককটা কত? 3টা। এইবার আমার পাওয়ার ফ্যাক্টরের একক লেখার সময় হচ্ছে না, ওই ল্যাগিং লিডিং ইউনিটি এবার এখানে লিখবা। কি লিখবো? LEADING, লিডিং। তোমার এই ল্যাগিং লিডিং ইউনিটি এইটা বলতে কি বোঝাচ্ছে? ভোল্টেজ থেকে কারেন্ট কি কোন অবস্থানে আছে সেইটাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, এই শব্দগুলো, ঠিক আছে? আর এটা অবশ্যই এখানে লিখে দিবা, যদি না লিখো তাহলে অঙ্ক কাটবে না, কিন্তু অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটা অবশ্যই লিখবা তুমি, কারণ ইলেকট্রিক্যালে লাভ লস, টোটাল ইলেকট্রিক্যালে লাভ লস নির্ভর করে এই পাওয়ার ফ্যাক্টর বিষয়টির উপর। আর আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে যা কিছু নিয়ন্ত্রণ করি তার একটা বড় বিষয় হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরটা, এই লাইনটাকে সবথেকে বেশি তোমার কন্ট্রোল করি, কারণ আমাদের লাভ লস এই বিদ্যুতের দাম যে বেশি হচ্ছে এটাও এক প্রকার এইটার উপর ডিপেন্ডেন্ট, বুঝছো? সুতরাং এইটাকে আমরা এই কৌণিক মানটা যত কমাতে পারবো তত